চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীর গতি ও জটের কারণে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকে আছে বন্দরমুখী 50,000 কন্টেইনার। চরম ক্ষতির মুখে আমদানিকারকরা। পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া নির্মাণের কাজ শেষ হবে এ মাসেই। খুলে দেওয়া হলে পর্যটনে যুক্ত হবে নতুন মাত্রা, ঘটবে অর্থনৈতিক ও সামাজিক বিপ্লব। নানা প্রতিবন্ধকতার কারণে লোকবল থাকলেও আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছে না যশোরের নরেন্দ্রপুরের কারিগররা। সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এবং সিলেটের গোয়াইনঘাটে সন্ধান মিলেছে আরেকটি প্রাকৃতিক জলবনের। রাতারগুলের সৌন্দর্যকেও ছাড়িয়ে গেছে নয়াগড়ের এ মায়াবন, কাছে টানছে প্রকৃতি প্রেমীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। টানা সরকারি বন্ধের পাশাপাশি বন্দরভিত্তিক শ্রমিক সংগঠনগুলো ধর্মঘটের কারণে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকে আছে চট্টগ্রাম বন্দরমুখী অন্তত 50,000 কন্টেইনার। এর মধ্যে মালয়েশিয়ার পেনাং, কেলাং এবং শ্রীলঙ্কার কলম্বো, সিঙ্গাপুর বন্দরে রয়েছে সবচেয়ে বেশি কন্টেইনার। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য নামানোর ক্ষেত্রে ধীরগতি এবং কন্টেইনার জট সৃষ্টি হওয়ায় এসব কন্টেইনার আটকে পড়েছে বলে অভিযোগ শিপিং ব্যবসায়ীদের। এই অবস্থায় আমদানিকারক প্রতিষ্ঠানকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কোমল দে। গত 4 মাসের বেশি সময় ধরে কিছুটা অস্থিরতা পার করছে 1 বছরে 20 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং এর রেকর্ড অর্জনকারী চট্টগ্রাম বন্দর। এর মধ্যে 2 ঈদে যেমন অন্তত 16 দিন সরকারে বন্ধ ছিল, তার সাথে যুক্ত হয় বিভিন্ন সময়ে বন্দর ভিত্তিক শ্রমিক সংগঠনগুলোর টানা ধর্মঘট। সর্বশেষ কন্টেইনার পরিবহনে ব্যবহৃত যানবাহন প্রাইম মুভার মালিক চালক ঐক্য পরিষদের 4 দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি যে ভয়াবহ রূপ নেয় তার রেশ গিয়ে পড়ে পার্শ্ববর্তী অন্যান্য বন্দরগুলোতেও। মালয়েশিয়ায় যে পোর্ট কেলাং আছে সেখানে প্রায় 21,000 কন্টেইনার পড়ে আছে চট্টগ্রামমুখী। সিঙ্গাপুরে আছে প্রায় 32,000 কন্টেইনার মতো আমরা শুনেছি। এবং এইসব কন্টেইনারে যতক্ষণ জাহাজ আসবে না ততক্ষণ কিন্তু এগুলো ওখানে পড়ে থাকবে এবং ড্যামারেজ দিতে থাকবে। প্রয়োজনীয় জাহাজের অভাবে এসব কন্টেইনার বন্দরগুলোতে আটকা পড়ায় আমদানিকারকদের কয়েক গুণ জরিমানা গুনতে হবে বলে জানান এই শিপিং এজেন্ট। যে কন্টেইনারগুলো আটকে আছে সেই কন্টেইনারগুলোর ডিটেনশন ড্যামারেজ দিতে হবে, পোর্টে ড্যামারেজ গুনতে হবে এবং কতদিন সেটা গুনতে হবে সেটাই সলিউশন না হওয়া পর্যন্ত। তারপরে এই জট আমার মনে হয় আগামী 15 দিনেও কভার করা যায় কিনা সন্দেহ। আটকে পড়া কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই গার্মেন্টস শিল্পের কাঁচামালবাহী হয় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। একদিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হব, অন্যদিকে বায়ারের যে ফিক্স করার ডেট আমাকে দেওয়া হয়েছে ওইটা যখন আমি মেনটেন করতে পারবো না, স্বাভাবিকভাবে আমি পিছিয়ে যাচ্ছি। তো শিল্পর কাঁচামালগুলি যখন পৌঁছবে এখানে এবং বন্দরের জাহাজ জটের ফলে এটা ফ্যাক্টরিতে পৌঁছতে বা ভোক্তাদের কাছে পৌঁছতে সময় লাগবে। মোর দেন 1000 করোড় টাকার এটা আমাদের অর্থনৈতিকভাবে আমরা হারিয়ে ফেলেছি। টানা 4 দিনের ধর্মঘট শেষে শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডেলিভারি প্রক্রিয়া। আগে থেকে কাগজপত্র প্রস্তুত থাকায় অন্তত 3000 কন্টেইনার ডেলিভারি দেওয়া হয়েছে বন্দরের দিনেও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কন্টেইনার বহনকারী যানবাহন প্রাইম মুভার চালক মালিক ঐক্য পরিষদের টানা 4 দিনের ধর্মঘটের পর আজ থেকে পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এই মুহূর্তে বন্দরের এলাকায় আছেন রিপোর্টার কোমল দে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কোমল। ধন্যবাদ কাজল। 4 দিনের অচল অবস্থা কাটিয়ে পুরোদমে সচল হয়ে উঠেছে দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর। আজ শনিবার বন্দর দিনে কিন্তু আমরা দেখেছি মাল লোড আনলোড যেমন চলছে তেমনি পুরোদমে চলছে ডেলিভারি প্রক্রিয়া। গতকাল যেহেতু আগে কাগজপত্র প্রস্তুত ছিল সেই কারণে কিন্তু শুক্রবার বন্দর দিনে প্রায় 3000 কন্টেইনার ডেলিভারি হয়েছে। আজ শনিবারও কিন্তু সরকারের বন্দর দিন, তার মাঝেও কিন্তু বন্দর কর্মকর্তারা জানিয়েছেন যতটুকু সম্ভব তারা ডেলিভারি দিয়ে এই যে কন্টেইনার জট চলছে তা সরানোর অর্থাৎ তা শুরু করার তারা চেষ্টা চালিয়ে যাবেন। এক্ষেত্রে তারা অন্যান্য যেসব সরকারি প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন যে অন্তত 15টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সমন্বয়ে বন্দরের কার্যক্রম চলে। যদি একটি প্রতিষ্ঠান অনুপস্থিত থাকে তাহলে কিন্তু বন্দরের কার্যক্রম ব্যাহত হয়। এক্ষেত্রে তারা বলছেন যাতে কাস্টমস কর্তৃপক্ষ শুল্কায়ন করতে পারে, সিএন্ডএফ এজেন্ট, পরিবহন সংস্থা সবগুলিতে ঐক্যভাবে এই যে একটি সমস্যা সৃষ্টি হয়েছে তা যেন তা দ্রুত শুরু করা যায় সেজন্য বন্দর কর্মকর্তারা সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আপনি জানেন যে চট্টগ্রামে বন্দর কিন্তু 36,000
357 টিএস ধারণ ক্ষমতার। এর মাঝে কিন্তু 30% জায়গা খালি রাখতে হয় যে ক্রেনগুলো মুভমেন্ট করার জন্য, বা ক্রেন বা অন্যান্য যানবাহন যেগুলো হচ্ছে বন্দরের অভ্যন্তরে সেগুলো মুভমেন্ট করার জন্য। কিন্তু গতকাল পর্যন্ত আমরা দেখেছি প্রায় 40,000-এর বেশি কন্টেইনার ছিল এই বন্দর, অর্থাৎ ধারণ ক্ষমতা 4,000 বেশি এবং 30% জায়গা খালি ছিল না এই ধর্মঘটের কারণে। গতকাল দুপুর যেহেতু দুপুর 12:30টার দিকে ধর্মঘট প্রত্যাহার হয়েছে, এরপর পরে কিন্তু ডেলিভারি প্রক্রিয়া শুরু। আমরা দেখেছি প্রায় মোবা যারা কন্টেইনার বাই যেসব যানবাহন রয়েছে বন্দরে, সেসব দীর্ঘ লাইন পড়ে যায় তারা কন্টেইনার ডেলিভারি নেওয়ার জন্য। ব্যবসায়ীরাও চেষ্টা করছেন 4 দিনের যে অচল অবস্থা ছিল তা কাটে তাদের পণ্যটা দ্রুত ডেলিভারি নিয়ে যাতে কারখানা পৌঁছাতে পারে। আবার অপরদিকে পোশাক খাতে যে রপ্তানিমুখী যেগুলো কন্টেইনার ছিল সেগুলি তারা জাহাজীকরণের জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে। আমি যতটুকু জানি চট্টগ্রাম বন্দর সর্বশেষ তথ্য যে 114টির বেশি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কন্টেইনার বাহী জাহাজের সংখ্যা রয়েছে প্রায় 25টির বেশি। এর মধ্যে প্রধান জেটিতে কিন্তু 12টি জেটিতে কিন্তু জাহাজ অবস্থান করছে এবং সেসব জেটি থেকেও পণ্য লোড আনলোড চলছে। অপরদিকে বহির্নোঙরে রয়েছে প্রায় 70টির বেশি জাহাজ, সেখান থেকে আমরা জানি 54টি জাহাজ থেকেও সেখানে পণ্য খালাস চলছে। আপনারা জানান যে গত সোমবার প্রায় মুবার যে তারা শ্রমিক মালিক ঐক্য পরিষদ ধর্মঘট ডাক দিয়েছিল, এই ধর্মঘটের ফলে কিন্তু চট্টগ্রাম বন্দরটা অচল হয়ে পড়ে। আর এর ফলে আমদানি রপ্তানি বাণিজ্য বিপর্যয় নেমে আসে। কিন্তু সর্বশেষ গতকালকে ধর্মঘট প্রত্যাহার হওয়ার পরে বন্দর পুরোদমে চালু হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বন্দরে যে প্রাইম মুভারগুলো অপেক্ষা করছে এবং ক্রেন থেকে তারা ক্রেন দিয়ে কন্টেনারগুলো প্রাইম মুভারে তুলে দিচ্ছে। এরপরে প্রাইম মুভারগুলো চলে যাবে তাদের গন্তব্যস্থানে। চট্টগ্রাম বন্দরে একটি বিষয় লক্ষণীয় যেটি হচ্ছে খালি কন্টেনারের পরিমাণটা কিন্তু আশঙ্কাজনক খুব বেড়ে গেছে। আজ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে প্রায় 7,500-এর বেশি খালি কন্টেনার রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বন্দর কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছেন দ্রুততম সময়ের মধ্যে এই খালি কন্টেনারগুলোকে তারা জাহাজে তুলে দিয়ে অর্থাৎ তারা জায়গাটা খালি করতে পারেন। এবং তো অপরদিকে আরেকটা কথা বলে, যে বন্দরের যেমন জট রয়েছে তেমনি কিন্তু যে বন্দর পার্শ্ববর্তী 17টি আইসিডি রয়েছে, সেই 17টি আইসিডিতেও কিন্তু একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে বলে আইসিডি মালিক আমাদেরকে জানি। তারা বলছেন তারা চেষ্টা করবেন তাদের যে বীরগুলো রয়েছে সেসব কন্টেনার দ্রুত খালাস করে যেন তারা আইসিডিগুলো খালি করতে পারে, সেই চেষ্টা চলছে। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। ধর্মঘট স্থগিত হওয়ার পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের খবরাখবর জানাচ্ছিলেন কমল দে। পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতু এলাকার পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে রিপোর্ট। পদ্মা সেতু পাল্টে দেবে প্রকল্প এলাকার চেহারা। অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের পাশাপাশি এলাকার পর্যটন খাতে যা যোগ করবে নতুন মাত্রা। বিশেষ করে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে প্রকল্প এলাকায় নির্মিত সার্ভিস এরিয়াগুলো কাজ শেষে সাধারণের জন্য খুলে দেওয়া হলে তার সুফল পাবে দেশের পর্যটন প্রেমীরা। সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের মধ্যেই সার্ভিস এরিয়া নির্মাণের কাজ শেষ হবে। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। এ যেন এক নতুন শহর, অজস্র স্বপ্ন বুকে নিয়ে যা জেগে উঠছে উত্তাল পদ্মা নদীর পাড়ে। পদ্মা সেতুকে ঘিরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের লালিত যে স্বপ্ন, তার কাজের সুবিধার জন্য মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুরে গড়ে তোলা হয়েছে 3টি সার্ভিস এরিয়া। এর মধ্যে 1 ও 2 নম্বর সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন প্রকল্প ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। 3 নম্বর সার্ভিস এরিয়া থাকার ব্যবস্থা হয়েছে সেনা কর্মকর্তাদের। আপাতত এই 3টি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলী, বিশেষজ্ঞদের আবাসন এবং গবেষণার কাজে ব্যবহার করা হলেও এগুলোকে ঘিরেই পদ্মা দুপারে গড়ে উঠছে পর্যটন সম্ভাবনা। বিশেষ করে 2 নম্বর সার্ভিস এরিয়াটিকে পুরোপুরি গড়ে তোলা হচ্ছে পর্যটন বান্ধব করে। পুরো কাজ শেষ হয়ে গেছে। আমরা সার্ভিস এরিয়া 2 এবং মাওয়াটা আমরা অক্টোবরে আমরা হ্যান্ডওভার করব। ভবিষ্যতে বিশেষ করে এই সার্ভিস এরিয়া 1কে এটা একটা বিবিএ সম্পত্তি হিসেবে থাকবে। আর আমাদের যে সার্ভিস এরিয়া 2 যেটা রয়েছে, সেই সার্ভিস এরিয়া 2টা হবে বেসিক্যালি আমাদের টোটালি একটা টুরিস্ট স্পট। এটা আমাদের তো বিবিএর কিছু কাজে লাগবে, এখানে মেইনটেন্যান্সের জন্য বহু লোক থাকতে হবে, সেখানে তাদের কাজে লাগবে। 3টি সার্ভিস এরিয়া নির্মাণে সার্বিক তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেতুর কাজ শেষ হলে 77 হেক্টর এলাকা জুড়ে নির্মিত 2 নম্বর সার্ভিস এরিয়ায় পর্যটকদের জন্য থাকবে আবাসনের পাশাপাশি আধুনিক সব সুবিধাই। Other allied facilities like medical center, swimming pool, tennis ground, then basketball ground, all these substations, then high water tank, এগুলো সমস্ত কিছু ফ্যাসিলিটিস মিলিয়ে আপনার সার্ভিস এরিয়া 2। চলতি মাসের মধ্যেই নির্মাণ কাজ শতভাগ শেষ করে সার্ভিস এরিয়াগুলো সেতু বিভাগের হাতে হস্তান্তর করবে সেনাবাহিনী। পদ্মা সেতুর যে কর্মযোগ্য তার বিশাল একটি অংশ জুড়ে রয়েছে এই সার্ভিস এরিয়া নির্মাণের কাজ। এই এলাকাগুলোকে গড়ে তোলা হচ্ছে একেবারেই পর্যটন এলাকার আদলে।
সেতুর কাজ শেষ হওয়ার পরে সার্ভিস এরিয়াগুলো খুলে দেওয়া হবে সাধারণ মানুষদের জন্য, যার ফলে পদ্মার দুপারের মানুষ খুঁজে পাবেন বিনোদনের নতুন জায়গা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাদারীপুর। শুধুমাত্র স্থানীয় চাহিদা পূরণ নয়, দেশে তৈরি ক্রিকেট ব্যাট একদিন শাসন করবে আন্তর্জাতিক অঙ্গন। কিন্তু বাস্তবতা বলছে এই স্বপ্ন পূরণে যশোরের নরেন্দ্রপুর গ্রামের ব্যাট কারিগরদের দরকার আন্তর্জাতিক মানের উইলো কাঠের যোগান। কিন্তু প্রচলিত বাণিজ্যিক পদ্ধতিতে গড়ে না ওঠায় কারখানাগুলো পারছে না কাঠ আমদানি করতে, মিলছে না ব্যাংক ঋণও। যদিও স্থানীয় প্রশাসনের আশ্বাস শিগগিরই সমাধান হবে উদ্যোক্তাদের আর্থিক সমস্যার, সংস্কার হবে যোগাযোগ ব্যবস্থারও। মঞ্জুর রহমানের তোলা ছবিতে আরো জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। নেই প্রশিক্ষিত শ্রমিক কিংবা আধুনিক যন্ত্রপাতি, মাত্র বছর খানেক আগে মিলেছে বিদ্যুৎ সংযোগ। বলছি যশোর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের ব্যাটপল্লী নামে পরিচিত নরেন্দ্রপুরের কথা। গেল 2 দশকে দেশের ক্রিকেট ছাড়িয়েছে প্রত্যাশার সীমানা, কিন্তু সে যাত্রায় তাল মেলাতে পারেনি এখানকার উদ্যোক্তারা। শখানেক কারখানায় আজও ব্যাট তৈরির প্রধান উপাদান নিম্নমানের দেশীয় কাঠ, যা সীমানা ছাড়া করতে পারে শুধুমাত্র রাবার ডিউজ আর টেপ টেনিস বলকেই। একটা ক্রিকেট ব্যাটের প্রাথমিক কাঠামো এটি, রংতুলির আঁচড় আর করাতের ছোঁয়ায় যেটি হয়ে উঠবে আরো রঙিন। কিন্তু 25 বছর ধরে যারা এই পেশাটিকে আঁকড়ে ধরে আছেন, তাদের জীবনে আজও লাগেনি রঙের ছোঁয়া। প্রধান সমস্যা দুটো, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর প্রয়োজনীয় অর্থের অভাব। যদিও কারিগররা স্বপ্ন দেখেন এখানে তৈরি ব্যাটেই একদিন ইতিহাস গড়বে সাকিব তামিমরাও, কিন্তু আকার বাড়লেও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আর ট্রেড লাইসেন্সের অভাবে মিলছে না ব্যাংক ঋণ, দ্বারস্থ হতে হচ্ছে চড়া সুদের এনজিও ঋণের দিকে। ফলে তাদের চাওয়া আর বাস্তবতার মধ্যে থেকে যাচ্ছে বিরাট ফারাক। উইলো কাঠ থেকে তৈরি করে বাইরের দেশে সাপ্লাই দিতে পারি, তাহলে আমাদের এটা আরো ভালো হবে। কাঠটার যদি আমদানির ব্যবস্থা সরকার করে দেয়, তাহলে আমাদের যে ব্যাট তৈরি হবে, এই ব্যাট আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম হবো। এনজিওর মধ্যে গেলে সুদের আর বেশি হবে। এদের আছে আপনার সপ্তাহে কিস্তি, আর আমাদের মাসে কিস্তি হলে সেটা আছে ভালো হবে। তবে স্থানীয় জনপ্রতিনিধির দাবি চিহ্নিত হয়েছে ব্যাটপল্লীর সমস্যাগুলো। আর্থিক সংকট সমাধানের সঙ্গে শিগগিরই নজর দেয়া হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। নভেম্বর ডিসেম্বরের শুকনো মৌসুমে ওই রাস্তার তাদের সমস্যা দূর হবে। আগামীতে অর্থনৈতিক এবং কাঠের কোনো সমস্যা যাতে না থাকে, সেই জন্য ট্রেড লাইসেন্স দিয়ে এবং সাইনবোর্ড দিয়ে তাদের আমাদের আয়ত্তের ভিতরে আনতে চাচ্ছে। 80-র দশকের শেষ ভাগে লাঙ্গল জোয়াল ছেড়ে ব্যাট তৈরি শুরু করেন মিস্ত্রি পাড়ার কারিগররা। সময়ের পরিক্রমায় শুধুমাত্র ব্যক্তি উদ্যোগেই এখানকার মোট বিনিয়োগ ছাড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, যশোর। এবার অন্যান্য খবর। কানাডা ও যুক্তরাষ্ট্রে 17 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যা 5:45টায় প্রধানমন্ত্রীকে বহন করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে জনতার ঢল নামে বিমানবন্দর এলাকা থেকে গণভবন পর্যন্ত। এ সময় জাতিসংঘ থেকে দেয়া প্রধানমন্ত্রীর পদক প্রাপ্তি শুধু দলের জন্য নয়, দেশের জন্য অনন্য সম্মান ও গৌরব বয়ে এনেছে বলে মন্তব্য করেন দলের নেতাকর্মীরা। বিদেশে 17 দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যা 6:50 বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখেন ঢাকার মাটিতে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা ও মন্ত্রী পরিষদের বেশ কজন সদস্য। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর রওনা হয় তার বাসভবন গণভবনের পথে। পুরো পথে সমবেত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে আর স্লোগানে অভ্যর্থনা জানায় শেখ হাসিনাকে। বঙ্গবন্ধু যে কাজগুলি সমাপ্ত করতে না পারছে, সেই কাজগুলি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ সাফল্য হবে। বিশ্বের দরবারে একটি বাংলাদেশ সারা বিশ্বের দরবারে একটি প্রতিষ্ঠা হবে। শেখ হাসিনা আনন্দের জন্য আমরা এখানে আসছি, বিদেশ থেকে আসছে তার জন্য আমি আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ আগাই যাচ্ছে, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, পরিবর্তনের মানুষ কন্যায় ভূষিত করেছে। এটা সমস্ত বাঙালি জাতির অর্জন। রাষ্ট্র পরিচালনায় বহুমাত্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ এবারের সফরে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা ভূষিত হন এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে। এই প্রাপ্তিকে পুরো জাতির জন্য সম্মান ও গৌরবের বলে মনে করেন দলের নেতাকর্মীরা। আজকে যে সম্মান, দুইটি সম্মান তিনি পেয়েছেন আন্তর্জাতিকভাবে, সে সম্মান ওরা একার নয়, সমগ্র জাতির বঙ্গবন্ধুর সৃষ্ট এই বাংলাদেশের সম্মান তিনি বয়ে এনেছেন। যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে,
আইনের শাসনের গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা তিনি সুপ্রতিষ্ঠিত করছেন। তাই তাকে স্বাগত জানাতে, অভিনন্দন জানাতে আজ আমরা আইনজীবীরা উপস্থিত হয়েছি। বর্ণাঢ্য সড়ক সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছালে সেখানে তাকে গানের মূর্ছনায় শুভেচ্ছা জানান সংস্কৃতি অঙ্গনের দেশবরেণ্য কৃতিজনরা। উপস্থিত ছিলেন দলের নেতা, বিশিষ্টজন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় স্বাগত জানাতে আসা সুধীজনদের সঙ্গে কিছু সময় কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। কানাডায় গ্লোবাল ফান্ড কনফারেন্স এবং জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৪ সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম। কারণ হিসেবে মিল মালিকদের কারসাজিকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজ, রসুনের দাম কমতি দিকে হলেও বেড়েছে আদার দর। এখনও ওঠানামার মধ্যেই রয়েছে চিনির বাজার দরও। রাজধানী মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। মৌসুম না হলেও চালের কোনো সংকট নেই রাজধানীর এই পাইকারি বাজারে। তবে কোরবানির ঈদের পর থেকেই বাড়তি চালের বাজার। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত লাভের আশায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন মিল মালিকরা, যার প্রভাব পড়ছে বাজারে। কেজিতে ১ টাকা ২ টাকা বাড়ায় দিলেই এরা ওনারা সেল দিয়ে দেয়। তাছাড়া বলে যে ধান শর্ট, ধানের দাম বেশি। আর কত কত মিলেরা বলে আমাকে মিল নষ্ট হয়ে আছে, দাম বাড়ায় অর্ডার দিলে আপনার সেল চলে আসে। এত তাড়াতাড়ি কি ধান শেষ হয়ে গেল? ধান ঠিকই আছে, ওরা বুঝ মতন ব্যস্ত আছে। পাইকারি এই বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি বিদেশি পেঁয়াজের দাম। রসুনের দাম কেজিতে ১৫ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। তবে বেড়ে গেছে আদার দাম। এসব পণ্যের আমদানি বাধাগ্রস্ত না হলে দাম কমার আভাস দিলেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান আপনার পেঁয়াজ বিক্রি হইতেছে ধরেন সর্বোচ্চ হাইস্ট ১৫ টাকা কেজি, দেশিরও কমছে প্রায় ৫-৭ টাকা কেজিতে। পাইকারি বিক্রি করতেছে ২৬ টাকা ২৫ টাকা। আদাটা ৭০ থেকে ৭৫ টাকা আজকে বেশি কিনে দিতেছে। ২ দিন আগে ছিল আপনার ৬০-৬৫ টাকা ছিল বাজার। আলু বাজার কমছে ২-৩ টাকা। এই যেটা ১৮ টাকা বেচতাম, এই যে ১৫ থেকে ১৬ টাকা বাজার। বাজার কমতির দিকে আছে, বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। মাল তো স্টক আছে, স্টক আমার ঘর ভরা মাল আছে। এদিকে গেল কয়েক মাস ধরে অস্থির চিনির বাজারে এখনো আসেনি স্থিতিশীলতা। ২-১ টাকা দাম ওঠানামার মধ্যেই বিক্রি হচ্ছে নিত্য দরকারি এই পণ্য। তবে কমেছে ডাল ও ছোলার দাম। আর সব ধরনের সয়াবিনের দাম স্থিতিশীল থাকলেও বেশ কয়েক সপ্তাহ পর দেশি শুকনা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। চিনির দাম আজকে ১ টাকা বাড়লো, তো কালকে ১ টাকা কমলো। মোটামুটি আপনার ৬৭ থেকে আপনার শুরু করে ৬৯ টাকা রেট এর মধ্যেই থাকে প্রতিদিন। আটা, তেল আপনার এগুলোর আপনার দাম বাড়ে নাই। চাল আগে ছিল ১৩০-৩২, এখন ১২৬ টাকা হয়েছে। বোল্ডার যেরকম ছিল আপনার ১০০, এগুলো ৯০ টাকা। স্থিতিশীল রয়েছে এলাচ, লবঙ্গ, দারুচিনি সহ সব ধরনের মশলার বাজার দর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বজুড়ে ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের দাবি, শুধুমাত্র ভিসা সংক্রান্ত জটিলতার কারণেই সারা বিশ্বের বহু দর্শনীয় স্থান ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন তারা। এমনই অভিমত রাজধানী খিলক্ষেতের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত ৩ দিনের এশিয়ান পর্যটন মেলার আশা দর্শনার্থীদের। এছাড়া দেশীয় পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা, উন্নত আবাসন আর যোগাযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। তবে আয়োজক আর অংশগ্রহণকারীরা বলছেন, দ্রুত পরিবর্তন হচ্ছে অবস্থার। এমনকি বিগত বছরগুলোর চেয়ে চলতি বছর দেশে পর্যটকদের আগমন বেশি হবে বলেও দাবি তাদের। অনেকে বাংলাদেশ নামও শোনেন, অনেকে আছে। তো তাদের কাছে আমার একটা বিষয় থাকে যে আমি যে করে হোক, যে কোনো ওয়ে বে করবো বাংলাদেশকে তাদের কাছে তুলে ধরার জন্য। এবং যার কারণে আমি বাংলাদেশ যখন দেখি যে কোনো ট্যুরিজমে কোনো ধরনের কোনো মেলা হচ্ছে, যেখানে কোনো আমি সেখানে থাকার চেষ্টা করি। মেজরিটি ক্ষেত্রে আমি খোঁজার চেষ্টা করি কোথায় ভিসা দরকার নেই, বা ভিসা থাকলেও আমার ইজিলি আমি পেতে পারি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ভিসার শিথিলতাটা। ফিডব্যাক আমরা ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং অ্যাজ বাঙালি হিসেবে আমরা ওখানে যে সেবাটা দিচ্ছি, আমরা কিন্তু বাঙালিদেরকেই সেবাটা দিচ্ছি। তো বাঙালি হয়ে থেকে আমাদের বাঙালিদের সেবা দিতে পারাটাই আমাদের মূল উদ্দেশ্য। যেটা ছবিতে গেস্ট দেখে বুকিং করবে, এক্স্যাক্টলি যখন রিজার্ভেশন করবেন, উনি যখন চেক ইন করবেন, তখন সেম রুমটাই উনি ওখানে পাবেন। ওনাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটাই সিকিউরিটি। সো এই দিকটা থেকে এদিকে আমরা একটু পিছিয়ে আসি। তো এনিওয়ে দেখা যাক, আমাদের বাংলাদেশের সরকার যথাযথ চেষ্টা করছে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে চলছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার। মেলার শেষ দিন আজ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। মেলার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সবুজ।
কাজল, আমরা যে এখানে এসেছি পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ার, তো পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের কিন্তু আজকে তৃতীয় দিন এবং শেষ দিন রাত 8টার মধ্যে এই মেলাটা কিন্তু শেষ হয়ে যাবে। এখানে 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করে বিভিন্ন দেশে পাশাপাশি দেশের ভিতরের বিভিন্ন এলাকা ভ্রমণের যে সুযোগ এবং সেই সুযোগ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন এখানে। তো এখানে আমরা এসে যেটা শুনেছি, গতকালকে সরকারি ছুটির দিন, বন্ধের দিন শুক্রবার হয়, কিন্তু সেখানে দর্শনার্থী অনেক বেশি ছিল। আজকেও কিন্তু দর্শনার্থীর প্রত্যাশা করছেন, তারপরে কিন্তু দুপুর পরে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার যে খেলা রয়েছে সেই জন্য কিন্তু দুপুর পরে দর্শনার্থী আসলে কেমন হবে সেটা নিয়ে কিন্তু তারা একটু ভাবছেন, একটু ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা। আর এখানে যে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম থেকে কিন্তু শুরু করে যে আঞ্চলিক যে ট্যুরিজম, সেই ট্যুরিজমগুলোকে কিন্তু বেশি একটু প্রমোট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেইভাবে যেভাবে বিদেশ ভ্রমণটাকে তুলে ধরা হচ্ছে সেই তুলনায় কিন্তু খুব বেশি না। এখানে বিভিন্ন দেশে যাওয়ার ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে, সেখানে ডিউরেশন বাড়ানো আছে, অর্থাৎ সময়কাল বাড়ানো আছে, কিংবা কোথাও অর্থনৈতিকভাবে আর্থিকভাবে ছাড় দেওয়া হচ্ছে। এবং এটার সাথে সাথে যে আমরা যে হসপিটাল ট্যুরিজম আছে, অর্থাৎ যারা চিকিৎসার জন্য বাইরে যেতে চান তাদের জন্যও কিন্তু বিশেষ সুবিধা রয়েছে এখানে। তারাও কিন্তু যে তাদের ভিসা প্রসেসিং অর্থাৎ থেকে শুরু করে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট সবকিছু কিন্তু এখানে সেই প্রতিষ্ঠানগুলো এসেছে যারা এই সুযোগগুলো সুবিধাগুলো করে দিতে পারে। তো এখানে আমরা সকাল 10টাতে মেলা শুরু হয়েছে এবং মেলা 10টাতে শুরু হওয়ার পর থেকে আমরা কিছু লোকজনকে আসতে দেখেছি এবং তাদের সাথে আমরা একটু কথা বলবো, একজনের সাথে দর্শনার্থীর সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব। আপনি এখানে এসে কি ধরনের সুবিধা খুঁজছেন ট্যুরিজম বিষয়ে? বেসিক্যালি মেলায় আমাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে একটু কম খরচে বিভিন্ন দেশের প্যাকেজগুলো সম্বন্ধে জানা। এর মধ্যে যে স্পেশাল অফারগুলো তারা সবাইকে ডেলিভার করে, এর মধ্যে বেস্ট অফারটা নিজের ইয়ার মধ্যে। এখানে কেমন অফার দেখছেন? হ্যাঁ, অবশ্যই ভালো। সবাই এই অফারগুলো খুব কম্পিটিটিভ মনে হচ্ছে। ইন জেনারেল যে খরচে হয়তো এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে একজন ব্যক্তির খরচ হয়, এখানে দেখলাম এটা অনেক কমে ওনাদের অফারগুলো আছে এবং যে কেউ একদম মিডল ক্লাসে যে কেউ চাইলে এই এশিয়ার যে কোনো দেশে ঘুরে আসতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বললাম। দর্শনার্থীর সাথে কথা বলে যেটা জানলাম, তিনি এখানে এসেছেন এবং বেশ কিছু স্টল যাচাই বাছাই করে তিনি দেখেছেন এখানে তারা কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন। তো আমরা একজন স্টলের প্রতিনিধির সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব আপনাদের এই মেলা উপলক্ষে কি ধরনের অফার আছে। মেলা উপলক্ষে আমাদের বিভিন্ন কান্ট্রিতে ট্যুরিজমের উপরে ছাড় দেওয়া আছে। আমাদের ট্যুরিজমের ক্ষেত্রে বিশাল সম্ভাবনা দ্বার খুলে আসে। সেক্ষেত্রে বাংলাদেশে যারা আসছে তাদেরকে আমরা গাইডলাইন দিচ্ছি, বা বাংলাদেশে যারা ট্যুরিজমে বেড়াতে আসছে তাদেরকে আমরা অনেক ফ্যাসিলিটি দিচ্ছি, সেক্ষেত্রে ছাড় আছে। ধন্যবাদ। আমরা একজন স্টলের প্রতিনিধির সাথে কথা বললাম। তারা শুধুমাত্র বিদেশে যারা যাচ্ছেন তাদেরকেই শুধুমাত্র সুযোগ করে দিচ্ছেন না, যারা বাংলাদেশে আসতে চান তাদেরকেও সুযোগ করে দিচ্ছেন এবং বাংলাদেশে কি ধরনের স্পট আছে, ট্যুরিজম পর্যটন কেন্দ্রগুলো আছে সেই সম্পর্কে কিন্তু তারা জানানোর চেষ্টা করছে। তো কাজল, এই যে পঞ্চম যে এশিয়ান ট্যুরিজম ফেয়ার চলছে 3 দিনের, সেই 3 দিনের যে ট্যুরিজম ফেয়ারের কিন্তু আজকে শেষ দিন এবং রাত 8টায় মেলা শেষ হয়ে যাবে। তো কাজল, এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। কাজল। দর্শক, রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শেষ দিন চলছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার। সেখান থেকে খবরাখবর জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। চলে যাচ্ছে পরের সংবাদে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সন্ধান মিলেছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার নিদর্শন আরেকটি জলবনের, যা জলাবন রাতের গুলের সৌন্দর্যকেও ছাড়িয়ে গেছে। উপজেলার আলীরগাঁও ইউনিয়নে যুগিরকান্দি হাওরে অবস্থিত নয়নাভিরাম এ বনের নাম স্থানীয়ভাবে দেওয়া হয়েছে মায়াবন। 1000 একরের বেশি ভূমি জুড়ে বিস্তীর্ণ এ বন তার রূপের মায়াবী ইন্দ্রজাল ছড়িয়ে প্রকৃতি প্রেমীদের কাছে টানছে। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। এতদিন সোয়াম্প ফরেস্ট বা জলাবন বলতে রাতারগুলকেই চিনত প্রকৃতি প্রেমীরা। তবে রাতারগুলের চেয়েও 3 গুণ বড় জলাবন সিলেটেই আছে তা কারও জানা ছিল না। শুধুমাত্র বর্ষা মৌসুমে রাতারগুলে পানি থাকলেও মায়াবনে পানি থাকে 8 মাস। স্থানীয়রা পাশ দিয়ে যাওয়ার সময় ছবি তুলে ফেসবুকে আপলোড দিলে ছড়িয়ে পড়ে বনের খ্যাতি। বনের ভেতরে প্রবেশ করি এবং দেখি যে এখানে বিস্তীর্ণ একটা বন রয়েছে, জলার বন। রাতারগুলে গেছি, তো এই জায়গাটা পুরো আইসোলেটেড, নতুন আর অনেক ফ্রেশ, ক্লিয়ার।
মায়াবন আসতে এত বেশি বেগ পেতে হবে না, কারণ ট্রান্সপোর্টেশনের জন্য এটা খুবই ইজি। বনের ভেতর জলের ওপর ভাসমান বিশাল বিশাল হিজল কিংবা নানা প্রজাতির বৃক্ষরাজি, গাছের ফাঁকে ফাঁকে চলছে নৌকা, দূর থেকে ভেসে আসছে ডাহুক, ঘুঘু, বক, দোয়েল, শ্যামা কিংবা শিয়ালের ডাক। এ যেন এক রূপকথার রাজ্য। বাইরের আর্টিফিশিয়াল শব্দ নেই, একেবারেই ন্যাচারাল একটা বিউটি, এটাই আলাদা করে রেখেছে। পাখির অনেক ডাক শুনতে পাচ্ছি, তারপর পানিতে অনেক বিছা ভেসে দেখতে পাচ্ছি, এবং গাছের পাতায় পাতায় শুধু শুঁয়োপোকা দেখতে পাচ্ছি। এগুলো একটু থ্রিল লাগছে আর কি। মায়াবনে দর্শনার্থীদের আনাগোনা এখনো তেমন একটা শুরু হয়নি, তবে ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা দিতে রয়েছে পুলিশ। আমার এলাকায় প্রায় 5টা দর্শনীয় জায়গা আছে, এটাও যদি সেরকমই হয় তাহলে আমি 100% সেটাও নিরাপত্তা দেওয়ার জন্য আমি সুব্যবস্থা করব। সিলেট তামাবিল সড়কের সারিঘাট থেকে গোয়াইনঘাট সড়ক দিয়ে 8 কিলোমিটার পার হওয়ার পর থামতে হবে বেখরা ব্রিজে। এখান থেকে নৌকাতে 5 মিনিট যাওয়ার পরই মায়াবনের দেখা মিলবে। পর্যটকদের অবাধ বিচরণ এবং বন বিভাগের বনবিরোধী কার্যক্রমে অনেক আগেই সৌন্দর্য হারিয়েছে রাতারগুল। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই জলাবনটির পরিবেশ ও প্রতিবেশ দর্শনার্থীদের বাড়তি চাপে যেন হুমকিতে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। আব্দুল আহাদ, সময় সংবাদ, গোয়াইনঘাট, সিলেট। রংপুর সুগার বিলের দখলকৃত জমি উদ্ধারের দাবিতে গাইবান্ধার মহিমাগঞ্জে প্রায় 2 ঘন্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মিলটির শ্রমিক, কর্মচারী, আখচাষী ও এলাকাবাসী। সকাল 9টার দিকে সান্তাহার থেকে লালমনিরহাটগামী একটি ট্রেন আটকে রেখে এই কর্মসূচি পালন করে তারা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বেলা 11টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা। এর আগে সকাল 8:30টার দিকে মিলটির শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহিমাগঞ্জ রেল স্টেশনে অবস্থান নেয়। এ সময় রেলপথ অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা। শ্রমিক কর্মচারীদের এই আন্দোলনের সঙ্গে মিলটির কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় আদিবাসী ও বাঙালিরা 3 মাস আগে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে রংপুর সুগার মিলের 1842 একর ফসলি জমি ও পুকুর দখল করে। দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষ জমি দখলমুক্ত করার চেষ্টা করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের। এর আগে গত 27 সেপ্টেম্বর একই দাবিতে মহিমাগঞ্জে আধাবেলা হরতাল পালিত হয়। মিলে যদি সরবরাহ করতে না পারে আমার এই মিলকে 2004 সালের মতো আবার ধস নামবে, বন্ধ হবে। এলাকার হাজার হাজার শ্রমিক কর্মচারী না খেয়ে মরবে। বৈধ জমি অবৈধভাবে কিছু স্বার্থান্বেষী মহল তারা তীরধনু নিয়ে এখানে দখল করছে। এটাকে উচ্ছেদের জন্য আমরা শান্তিপূর্ণ একটা সমাধান চেয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় দীর্ঘদিন যাবৎ আমরা প্রশাসনের কাছে বিভিন্নভাবে ধর্ণা ধরার পরেও তাদের আসলে সন্তোষজনক কোনো সমাধান আমরা পাই নাই। এই আন্দোলন আজকে গণ আন্দোলনে, গণ দাবিতে পরিণত হয়ে গেছে। খুলনায় ন্যাশনাল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত দক্ষিণাঞ্চলে উন্নয়ন ভাবনা ও সুন্দরবন রক্ষার শীর্ষক সেমিনার শুরু হয়েছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বনাঞ্চলের 25 কিলোমিটারের মধ্যে কোনোভাবেই বিদ্যুৎ কেন্দ্র হওয়া যাবে না, এবং বাংলাদেশের আইনে বলছে 15 থেকে 20 কিলোমিটার। কিন্তু এই রামপাল বিদ্যুৎ প্রকল্প যেটা করা হচ্ছে সেটা সুন্দরবনের রিজার্ভ ফরেস্ট থেকে মাত্র 10 কিলোমিটারেরও কম, 9.4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আপনারা এখানে যে ম্যাপ দেওয়া আছে, ম্যাপে দেখবেন সুস্পষ্টভাবে মাপ করে দেওয়া আছে যে প্রকল্প এলাকা থেকে সুন্দরবনের দূরত্ব কতটুকু। সেকেন্ড পয়েন্ট আমরা যেটা বলছি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে মোট 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, যেখানে 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি প্ল্যান্ট বসবে। প্রকল্পের মোট আয়তন এখানে দেওয়া আছে। প্রকল্প প্রতিদিন পশুর নদী থেকে প্রচুর পরিমাণে পানি প্রকল্প ব্যবহার করবে, এবং এই প্রকল্পের জন্য 47,20,00,000 টন কয়লা প্রতি বছর আমদানি করতে হবে। এই কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেখানে কিন্তু টোটাল কয়লা 33 থেকে 35% তাপ ব্যবহার করা হবে, এবং বাদবাকি তাপ কিন্তু আমাদের সুন্দরবন এবং তাপ সংলগ্ন আশেপাশের বায়ুমণ্ডলে উক্ত তাপ নির্গত হবে। এই তাপ নির্গমনের ফলে কি কি সমস্যা, কি কি দূষণ আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আসি প্রকল্প থেকে সম্ভাব্য ঝুঁকি সমূহ। আমরা প্রকল্পটা সম্পর্কে এক নজরে কিছু আমরা জেনে নিলাম। ইউনেস্কো কর্তৃক একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যে রিপোর্টে বলা হচ্ছে
যে এই বাম্পার বিদ্যুৎ প্রকল্পটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে সেখানে 4 ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। প্রথমেই আসছে বায়ু দূষণ, পানি দূষণ, পুঞ্জীভূত দূষণ এবং জাহাজ চলাচল সংক্রান্ত দূষণ। এছাড়াও আমাদের অ্যাসেসমেন্ট মতে শব্দ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি, দিন দিন কৃষি জমি কমতে থাকবে, জীব বৈচিত্র্য বিলুপ্ত হবে, ন্যাচারাল ইকোসিস্টেম ডিস্টার্ব হবে, এই জাতীয় সমস্যা তো আছেই। আমরা প্রথমেই আসি বায়ু দূষণের কথা। খুলনায় ন্যাশনাল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত দক্ষিণাঞ্চল উন্নয়ন ভাবনা ও সুন্দরবন রক্ষা শীর্ষক সেমিনারে ছিলাম এতক্ষণ। লেনদেনে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহের কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। তবে সপ্তাহ শেষে বাড়ে লেনদেনের পরিমাণ, আর পুরো সপ্তাহে সূচকের পয়েন্ট ছিল ঊর্ধ্বমুখী। ঈদের ছুটির পর বিশেষ দিন হিসেবে 24 সেপ্টেম্বর শনিবার ডিএসসির প্রথম কার্যদিবস লেনদেনের প্রবণতা ছিল নিম্নমুখী। এর আগের সপ্তাহে শেষ দিনের চেয়ে প্রায় 32 কোটি 52 লাখ টাকা কমে লেনদেন হয় 522 কোটি 70 লাখ টাকা। এদিন সূচক ছিল 4680 পয়েন্টে। দ্বিতীয় কার্যদিবসে লেনদেন বেড়ে যায়। এদিন প্রায় 50 কোটি টাকা বেড়ে লেনদেন হয় 576 কোটি 54 লাখ টাকা। সূচক ছিল 4673 পয়েন্টে। সূচকের পয়েন্ট পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। আর তৃতীয় দিন সোমবার কিছুটা কমে লেনদেন হয় 552 কোটি 93 লাখ টাকা, যদিও এদিন সূচক ছিল 4683 পয়েন্টে। চতুর্থ কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয় 534 কোটি 21 লাখ টাকা। তবে পঞ্চম দিন লেনদেন কমে আসে 400 কোটির ঘরে। লেনদেন হয় 492 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 42 কোটি টাকা কম। আর সূচকের পয়েন্ট ছিল 4990। ষষ্ঠ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ও সূচকের পয়েন্ট ছিল সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এদিন ডিএসইতে লেনদেন হয় 681 কোটি 60 লাখ টাকা, আর সূচক ছিল 4695 পয়েন্টে। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 212টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 102টির এবং অপরিবর্তিত ছিল 13টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিএসপি ফিন্যান্স কোম্পানি লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এবং ইভাইন্স টেক্সটাইল লিমিটেড। অন্যদিকে দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড, অ্যাপেক্স ফুড লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, লিব্রা ইনফিউশনস লিমিটেড উল্লেখযোগ্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেটের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাস্টমার ফার্স্ট ডে উদযাপন করল গ্রামীণফোন। এ উপলক্ষে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিরাপদ ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল মডেল কলেজের 700-রও বেশি শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান সহ গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বপ্নের দেশ চীন শীর্ষক শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চীনের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 4টি ক্যাটাগরিতে 5 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় চীনা দূতাবাসের সাংস্কৃতিক কার্যালয়ের প্রতিনিধিরা। এই প্রতিযোগিতা চীন বাংলাদেশের বন্ধুত্বের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে বলে আশা করছেন আয়োজকরা। রাজধানীতে চলছে দুদিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টস সায়েন্টিফিক কংগ্রেস। শুক্রবার রাজধানীর আইডিবি ভবনে শুরু হওয়া বিমসকনের আয়োজক বেসরকারি সংস্থা IMFSA মেডিকেলের শিক্ষার্থীদের আরও জ্ঞান সমৃদ্ধ করতেই এই ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। চট্টগ্রামে শুরু হয়েছে ইগলু লিটল আর্ট চাম্প চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার নগরীর বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদাভাবে প্রথম রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়। পরে প্রতিযোগিতার মধ্য থেকে 10 জনের হাতে ইএস কার্ড তুলে দেন ইগলুর প্রধান নির্বাহী পরিচালক GM কামরুল হাসান। জয়ী 10 জনকে পরে ঢাকায় পাঠানো হবে। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর।
আর্থিক মন্দা ও উন্নয়নের ধীর গতির কারণে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। ডব্লিউটিও এর পূর্বাভাস অনুযায়ী চলতি বছরই গেল 15 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে থাকবে বিশ্বের মোট বাণিজ্যের পরিমাণ। 2017 সালের জন্য 1.7% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি, যা আগে ছিল 2.8%। মূলত চীন, ব্রাজিল ও ইউরোপের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ধীরগতি এবং যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ কমেছে বিশ্বের মোট বাণিজ্যের পরিমাণ। সংস্থাটি বলছে, ব্রেক্সিটের কারণে 2017 সালে ব্রিটেনের প্রবৃদ্ধিও কমবে, তবে মন্দার মুখে পড়বে না দেশটি। অটোমোবাইল খাতে দক্ষিণ কোরিয়াকে টেক্কা দিয়েছে ভারত। চলতি বছরের প্রথম 7 মাসে দেশটিতে 20,57,000 গাড়ি তৈরি করা হয়েছে। বর্তমানে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান 5মে। তবে গেল এক দশকের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত মাত্র 20,55,000 গাড়ি তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। শীর্ষ অবস্থানে রয়েছে চীন, এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। চলতি বছর তাই শীর্ষ 5ম অবস্থানে থাকা নিয়ে সংশয় রয়েছে দক্ষিণ কোরিয়ার। গেল বছরও 40,55,000 গাড়ি তৈরি করেছে দক্ষিণ কোরিয়া, যেখানে 40,12,000 গাড়ি তৈরি করেছে ভারত। এ খাতের সাথে সংশ্লিষ্ট দুই দেশের লাখ লাখ শ্রমিক। ইরানে প্রথমবারের মতো স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ক্রেডিট কার্ড ইস্যু করার অনুমতি দিয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইরান। তবে ক্রেডিট কার্ড সিস্টেমের সাথে অভ্যস্ত হতে এবং ক্রেডিট কার্ড ব্যবহারে কিছুটা সময় লাগবে ব্যাংক অব ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর। মূলত ভোক্তা খরচ বাড়াতেই ক্রেডিট কার্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। ক্রেডিট কার্ডগুলোর ক্রেডিট লিমিট থাকবে $15,000 পর্যন্ত। এই কার্ড ব্যবহার করে কার্ডে কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা। তবে 1 মাসের মধ্যে খরচ করা অর্থ ব্যাংকে ফেরত দিতে না পারলে বার্ষিক 18% পর্যন্ত সুদ দিয়ে অর্থ পরিশোধ করতে হবে। আবেদন পড়ার ওপর নির্ভর করছে কি পরিমাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে দেশটির আর্থিক খাত পুনর্গঠনে কাজ করছে দেশটির সরকার। আবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসি ধীরগতি ও জটের কারণে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকে আছে বন্দরমুখী 55,000 কন্টেইনার। চরম ক্ষতির মুখে আমদানিকারকরা। পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া নির্মাণের কাজ শেষ হবে এ মাসেই। খুলে দেওয়া হলে পর্যটনে যুক্ত হবে নতুন মাত্রা, ঘটবে অর্থনৈতিক ও সামাজিক বিপ্লব। নানা প্রতিবন্ধকতার কারণে লোকবল থাকলেও আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছে না যশোরের নরেন্দ্রপুরের কারিগররা। সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এবং সিলেটের গোয়াইনঘাটের সন্ধান মিলেছে আরেকটি প্রাকৃতিক জলবনের। রাতারগুলের সৌন্দর্যকেও ছাড়িয়ে গেছে নয়নাভিরাম এ মায়াবন, কাছে টানছে প্রকৃতি প্রেমীদের। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।